পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের 1947 সালে 15ই আগস্ট ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পর ভারতে প্রায় এখনও পর্যন্ত 200টিরও বেশি রাজনৈতিক দল গড়ে উঠেছে। অন্যান্য সব গণতান্ত্রিক দেশের সাথে তুলনা করলে ভারতের রাজনৈতিক দলের সংখ্যা অনেক বেশি। আর ভারতের সবথেকে বড় দুটি রাজনৈতিক দল হলো বিজেপি ও কংগ্রেস। এই দুটি দল ছাড়াও কিছু আঞ্চলিক দল আছে যেগুলি ভারতের গণতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই প্রত্যেকটি রাজনৈতিক দলের একজন প্রধান মুখ থাকেন, যাদেরকে আমরা দলের সুপ্রিম বা লিডার বলে থাকি। তবে বিগত কয়েক বছরে রাজনীতি করার ধরন সম্পূর্ণ পাল্টে গিয়েছে, সাথে বদলে গেছে এই নেতাদের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্য ও ক্ষমতা। বর্তমানে ভারতের রাজনৈতিক দলের এমন কিছু রাজনীতিবিদ আছেন যাদের ক্ষমতা ও জনপ্রিয়তা প্রচুর, কোনো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি থেকে কম নয়। আর এনাদের মধ্য থেকেই আজকের এই ভিডিওতে এমন কিছু ভারতের রাজনীতিবিদকে রাখা হয়েছে যাদের ক্ষমতা ভারতের রাজনীতির ইতিহাসে বর্তমানে অনেক বেশি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওতে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলা হয়নি। ভিডিওটি সম্পূর্ণ ইন্টারনেটের তথ্যের উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক ভারতের সেই সমস্ত পলিটিশিয়ানদের। নীতিশ কুমার। ভারতের বিহার রাজ্যের রাজনীতিতে এক সুপরিচিত নাম নীতিশ কুমার। 1951 সালে জন্মগ্রহণ করা এই নেতা পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও তিনি রাজনীতিতেই নিজেকে খুঁজে পান। 1990 সালে নীতিশ কুমার লোকসভায় নির্বাচিত হন এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, কিন্তু তার আসল পরিচয় বিহারের মুখ্যমন্ত্রী হিসেবেই। 2005 সাল থেকে 4 বারের মতো মুখ্যমন্ত্রীর পদে বসা নীতিশ কুমারকে সুশাসনবাবু বলে জানা যায়। লালু প্রসাদ যাদবের আরজেডি দলকে হারাতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আর অবশেষে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর তার আমলে বিহারের আইনশৃঙ্খলা অনেক উন্নত হয়েছে, গ্রামীণ এলাকাগুলিতে মৌলিক সুযোগ সুবিধা পৌঁছেছে, শিক্ষা ও স্বাস্থ্যে অনেক উন্নতি হয়েছে, বিহারে মাদকের পরিমাণও অনেক কমে গেছে। তবে সম্প্রতি বিজেপিতে জোট বাঁধা, আবার বিজেপি ছেড়ে আরজেডিতে যোগ দেওয়া, আবার পুনরায় আরজেডিকে ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া, এ নিয়ে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। তবে নীতিশ কুমার এসবের ঊর্ধ্বে বলেন যে তার মতো বুদ্ধিমান ও ক্ষমতাশালী নেতা বিহারের বুকে তৈরি হওয়া অনেক কঠিন। তাকে অনেক জটিল ও বহুমুখী ব্যক্তিত্ব বলে মনে করা হয়। সব মিলিয়ে তিনি বিহারের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সোনিয়া গান্ধী। ইতালির মাটিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধী ভারতের রাজনীতিতে এক বিস্ময়কর ব্যক্তিত্ব। 1968 সালে তিনি রাজীব গান্ধীকে বিয়ে করে ভারতের রাজনৈতিক পরিবারে প্রবেশ করেন। তবে তিনি স্বামী হত্যার পর থেকে রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছিলেন। তবে দলের ডাকে সাড়া দিয়ে 1998 সালে তিনি কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেন। এক বিদেশিনী নারী হয়েও ভারতের রাজনীতিতে কংগ্রেসের দলে অনেক অবদান দিয়েছেন। দলকে নেতৃত্ব দিয়ে ভারতের জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনেন 2004 সালে। 10 বছর ক্ষমতায় থাকাকালীন অর্থনৈতিক প্রগতি, সামাজিক কল্যাণের নানা কর্মসূচি চালু হয়। তবে সাথে ছিল নানা রকম দুর্নীতির অভিযোগও। 2017 সালে সভাপতির পদ থেকে সরে যান তিনি। এরপর আবার 2022 সালে দলের হাত ধরেন তিনি। আর বর্তমানে দলের একজন শক্তিশালী লিডার হলেন সোনিয়া গান্ধী। মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি 5ই জানুয়ারি 1955 সালে কলকাতার হাজরা অঞ্চলের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র জীবনেই তার রাজনীতিতে প্রবেশ। এক হাতে দল গড়ে আর এক হাতে সিংহাসন জয় করে তিনি হন বাংলার দিদি। 2011 সালে দীর্ঘ 34 বছরের সিপিআইএম শাসনকে হারিয়ে তিনি বাংলা সিংহাসনকে জয় করেছিলেন। তবে সবসময় তিনি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি। শিল্পায়নের নামে জমি অধিগ্রহণ, সিঙ্গুর নন্দীগ্রামের মতো আন্দোলন তাকে বারবার প্রশ্নের মুখে ফেলে। বর্তমানে তার দল টিএমসির বেশ কিছু নেতামন্ত্রী দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। তবে তার বিভিন্ন ভাষণে ফুটে ওঠে তার শক্তির কথা। অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালের গল্পটা এক স্বপ্নের মতো। এক মেধাবী স্টুডেন্ট সামাজিক কর্মী যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন। প্রথমে আইআইটি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, তারপর সিভিল সার্ভিস এবং অবশেষে আম আদমি পার্টি নামে একটি ছোট্ট দল গড়েন তিনি, এবং অবশেষে তিনি দেশের রাজনীতি দখল করে নিলেন। সবার জন্য বিনামূল্যে বিদ্যুৎ, জল, স্বাস্থ্যসেবা এমন স্বপ্ন দেখালেন তিনি, যা সাধারণ জনগণকে আকর্ষিত করল। তিনি শিক্ষা ও পরিবহনের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ নিলেন।
আর এই সমস্ত উদ্যোগী তার জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে অনেক বেশি হয়ে যায়। তবে সবসময় কিন্তু সকলের প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। কিছু প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, এসব নিয়েও তাকে সমালোচনার সম্মুখীন হতে হয়। এরপরেও তিনি গিয়েছেন পাঞ্জাবে, সেখানে গিয়েও তিনি জিতিয়েছেন নিজের দল আম আদমি পার্টিকে। রাহুল গান্ধী। রাহুল গান্ধীর জন্ম 19 জুন 1970 সালে। রাহুল গান্ধী ভারতের রাজনীতিতে এক চেনা উজ্জ্বল মুখ, সাথে কংগ্রেস পার্টির সর্বোচ্চ নেতা। ছোটবেলায় হারিয়েছেন দিদা ইন্দিরা গান্ধী ও পিতা রাজীব গান্ধীকে। এগুলি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, কিন্তু ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তিনি রাজনীতিতে আসতে একটু দেরি করেছেন। 2004 সালে তিনি আমেঠি লোকসভা কেন্দ্র থেকে প্রথমবারের জন্য নির্বাচনে জয়ী হন। এরপর কয়েকবার এই আসন ধরে রেখেছিলেন। তিনি যুব কংগ্রেস সভাপতির মতো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তিনি 2019 সালে কংগ্রেসের সভাপতি হিসেবে দলের হাল ধরেছেন। কিছু মানুষ তাকে পরিপক্ক নেতা হিসেবে দেখেন না, আবার অনেকেই তার চিন্তাভাবনার প্রশংসা করেন। অনেক ধাক্কা খেয়ে এবং সমালোচনার মুখোমুখি হয়ে রাজনৈতিক অভিজ্ঞতা বাড়িয়েছেন। 2024 লোকসভা ভোটের কথা মাথায় রেখে তিনি সমস্ত রাজনৈতিক দলকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোট বানিয়েছেন। বিভিন্ন রাজ্যে র্যালি করে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। তবে এত কিছুর পরেও 2024 লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাটা রাহুল গান্ধীর অপূর্ণই থেকে গেল। তিনি বিরোধী দলের নেতা হয়েই থেকে গেলেন। যোগী আদিত্যনাথ। একজন সাধারণ সন্ন্যাসী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথের গল্পটা বেশ রোমাঞ্চকর। 2017 সালে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, তখন অনেকে সন্দেহ করেছিলেন কিভাবে তার রাজ্যের দায়িত্ব পালন করবে। কিন্তু আইন শৃঙ্খলা কঠোর করে, অপরাধ কমিয়ে, ধর্মীয় মেরুকরণ কমিয়ে তিনি প্রমাণ করলেন যে তিনি একজন শক্তিশালী নেতা। তিনি গোরক্ষা আইন কঠোরভাবে চালু করেন, তীর্থযাত্রীদের জন্য সুযোগ সুবিধা বাড়িয়েছেন এবং পুরো উত্তরপ্রদেশকে আধুনিকায়নের সংকল্প নেন। তবে সমালোচকরা বলেন তার শাসনে বিরোধীদের কণ্ঠরোধ করেন। তবে যে যাই বলুক, যোগী আদিত্যনাথ ভারতের রাজনীতিতে এক শক্তিশালী নেতা, কারণ উত্তরপ্রদেশের মতো একটা বড় রাজ্যে পরপর 2 বার মুখ্যমন্ত্রী হওয়া কোনো সহজ কাজ নয়। রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের জন্ম 1951 সালের 10 জুলাই। একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক থেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। তার জীবন ছিল বেশ ঘূর্ণিপাকের মতো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে জনতা পার্টির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ। 2 বার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তিনি নিজের শান্তির কথা কখনো ভাবেননি, সবসময় দেশের সুরক্ষার কথা ভেবে ব্যস্ত থেকেছেন। ঠিক যেমন একজন সৈনিক দেশের সীমান্তে থাকে, আর যার কাছে প্রতিরক্ষা মন্ত্রকের মতো দায়িত্ব আছে, তার ক্ষমতা যে কতটা হতে পারে সেটা আপনারা ধারণা করতেই পারছেন। মোহন ভাগবত। আরএসএসের প্রধান হলেন মোহন ভাগবত, যার জন্ম 1950 সালের 11 সেপ্টেম্বর। মোহন ভাগবত কোনো রাজনৈতিক দলের নেতা নন, তবে বর্তমান রাজনীতিতে কিছুটা হলেও তার যোগদান রয়েছে। তাই তাকে হালকাভাবে নেওয়া একটু বোকামি হয়ে যাবে। নাগপুরের সাধারণ পরিবারের জন্ম নেওয়া ছেলেটি ছোট থেকেই সংস্কৃত এবং আধ্যাত্মিকতাকে ভালোবাসতেন। খুব অল্প বয়সেই আরএসএসে যোগ দিয়ে দেশ সেবার পথে পা রাখেন। জীবনের বেশিরভাগ সময়ই সংগঠনের কাজে মগ্ন থেকেছেন। মোহন ভাগবত আজ আরএসএসের প্রধান হিসেবে ভারতের রাজনৈতিক সামাজিক আলোচনায় এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তার বক্তব্য নানা মহলে সমালোচনা ও আলোচনা দুই আকর্ষণ করে। অনেকেই বলে থাকেন তার কথায় সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। তাহলে আপনি ধারণা করতে পারছেন বর্তমানে তার ক্ষমতা কতটা। অমিত শাহ, যার আসল নাম অমিত অনিল চন্দ্র শাহ। জন্ম 1964 সালের 22 অক্টোবর। এক সাধারণ ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা অমিত শাহ আজ ভারতের রাজনীতির ক্ষেত্রে এক চাণক্য। গৃহমন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কড়া নীতি গ্রহণের জন্য জনপ্রিয় তিনি। কিন্তু তার গল্পটা শুরু হয় গুজরাটের এক ছোট্ট শহরে। আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি স্বয়ংসেবক হিসেবে কাজ করতেন তিনি। ধীরে ধীরে রাজনীতির আঙিনায় প্রবেশ করেন। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে গুজরাটে বিজেপিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অমিত শাহ। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর কড়া হাতে দায়িত্ব পালন করেন তিনি।
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল, নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসি কার্যক্রম সবই তার কঠোর সিদ্ধান্তের ফল। সমালোচনা থাকলেও নিজের মনের জোরে কাজ করে যাচ্ছেন দেশের স্বার্থে তিনি। নিজের দল বিজেপিকে 2024-এর লোকসভা ভোটে জেতাতে অনেক গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেছিলেন তিনি। নাম্বার 1, নরেন্দ্র মোদী। এক চাওয়ালা থেকে ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর জীবন কিছু নাটকের গল্পের থেকে কম নয়। গুজরাটের এক ছোট্ট শহরে জন্ম নেওয়া মোদী আরএসএসের সাথে যুক্ত হয়ে সাদাসিধে জীবন শুরু করেন, কিন্তু রাজনীতির ময়দানেই তার আসল জনপ্রিয়তা। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে অসাধারণ নেতৃত্ব দেন, কঠোর শাসন এবং উন্নয়নে মনোযোগ দেন তিনি। 2014 সালে ঐক্যবদ্ধ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া সহ একগুচ্ছ প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রগতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নরেন্দ্র মোদী যেখানেই যান সেখানে বাকিদের থেকে নিজেকে আলাদা করে নেন। বিভিন্ন সমালোচনা সত্ত্বেও নরেন্দ্র মোদী বর্তমানে ভারতের ক্ষমতাবান বিজেপি নেতা। 2024-এর লোকসভা ভোটে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন, আর এটা থেকেই আপনারা ধারণা করতে পারছেন তার ক্ষমতা। তাই আলাদা করে তার ক্ষমতার কথা আর বলার প্রয়োজন পড়ে না। এরই সাথে আপনারা এটা জানাতে ভুলবেন না এই সমস্ত নেতাগুলির মধ্যে আপনার প্রিয় নেতাকে। নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।